সংশ্লিষ্ট রয়েছে দুটি গ্রাম, নওপাড়া এবং তারাপুর। আর ওই গ্রামের ওই বহরপুর এলাকার একজন বাসিন্দা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, যার বর্তমান বয়স 70 থেকে 80-র মধ্যে। উনি যখন এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন তখন ওনার বয়স তখন ছিল 25-26 বছর এরকম আর কি। উনি মূলত এই শীতের সিজনটাতে এই বেহারার কাজটা করতেন আর কি, আর অন্যান্য সময়গুলোতে উনি কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। আমাদের বাংলাদেশে শীতের সিজনগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের উৎসব, বিশেষ করে বিয়ে শাদী, ওয়াজ মাহফিল, এই জিনিসগুলো হয়ে থাকে, কারণ বর্ষার সময় তো এগুলো আসলে করা যায় না, যার ফলশ্রুতিতে শীতকালে এগুলোর একটা চাপ সব সময় থাকে। আগেকার দিনে তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, বা এরকম গাড়ি এত অ্যাভেলেবল ছিল না, আর রাস্তাঘাটও ভালো ছিল না। এক গ্রাম থেকে আর এক গ্রামে বিয়ে শাদী বা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেখা যেত পালকির ব্যবহারটা খুব বেশি ছিল, যেটা আমি ছোটবেলাতেও দেখেছি। আমি যখন মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে যেতাম, তো ওই সময় আমি দেখতাম যে এই পালকির ব্যবহারটা রয়েছে বিয়ের সময়। এখন অবশ্য সেটা দেখা যায় না বললেই চলে, এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য। তো এই যে আব্দুর রহিম মিয়া, উনি যখন ওই যে সিজন যখন হতো আর কি, শীতের সিজনটাতে, তখন তো ওনার কাজের প্রচন্ড চাপ থাকতো। তো এরকমই একটা বিয়ের দাওয়াত তার কাছে আসে, সেটা ওই একই ইউনিয়নেরই দুটো গ্রাম, নওপাড়া এবং তারাপুরে। তো মেয়ের বাড়ি হচ্ছে নওপাড়া, ছেলের বাড়ি হচ্ছে তারাপুর। তো উনি এই তারাপুর থেকে বরযাত্রী নিয়ে নওপাড়াতে যাবেন, আর তারপর বিয়ের কাজ শেষে আবার উনি চলে আসবেন। তো তারাপুর থেকে নওপাড়া, আবার নওপাড়া থেকে তারাপুর, এটা তো ওনার খুব পরিচিত একটা জায়গা। ওই জায়গায় কোথায় কি আছে, কোন দিক দিয়ে আসতে হবে, এটা কিন্তু ওনার খুব ভালোই জানা ছিল। তো যথারীতি যেদিন যাওয়ার কথা, উনি টাইমলি এসে উপস্থিত হন। ওনার সাথে আরো 3 জন, মোট 4 জন বেহারা ছিল। তো তখনকার সময় হতো কি, যে কখনো কখনো 2 জন এক্সট্রা বেহারা রাখতে হতো, কারণ ওনারা ক্লান্ত হয়ে পড়তেন, তখন ওই 2 জন সাপোর্ট দিত। তো ওই সময় অবশ্য যেহেতু এই বেহারাদের কাজের চাপটা বেশি ছিল, সিজন চলছিল ওই সময়, এজন্য উনি আর 2 জন আসলে পান নাই, 4 জনই আসেন মোট। তো ওনারা এসে এই তারাপুর থেকে, ছেলের বাড়ি থেকে ছেলেকে নিয়ে এবং বরযাত্রী সহ রওনা দিয়ে দেন নওপাড়ার দিকে। তো সেখানে গিয়ে যথারীতি বিয়ের কাজ শেষও হয়ে যায়। সেখানে মোটামুটি 3:30 থেকে 4টা বর্তমান সময় আমরা যদি হিসাব করি, তো ওই সময়ে কিন্তু আমরা দেখি, বা এখনো যদি আমরা খেয়াল করি, যে এই সময়টাতে আসরের আজান হয়ে যায় 4টার দিকে, 3:45টার দিকে আসরের আজান হয়ে যায় শীতকালে। তো যখন আসরের আজান হয়ে যায়, ততক্ষণে বিয়ের কার্যক্রম শেষ হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়, তখন ওনারা রওনা করেন। তো রওনা করে ওনারা যখন চলে আসার যে পথ আর কি, ওনাদের একটা হিসাব ছিল মাগরিবের আজানের আগে ওনারা বাড়িতে পৌঁছে যাবেন। তো এই তারাপুর আসার সময়, মানে নওপাড়া থেকে তারাপুর আসার সময় হয় কি, একটা জায়গায় ওনাদের এই পালকির যে লম্বা যে লাঠিটা থাকে, যেটা ওনারা কাঁধের উপর রাখেন আর কি, এর একটা অংশ কোনো কারণে একটু ভেঙে যায়। ভেঙে যায় বলতে একটু নড়বড়ে হয়ে যায়, ওটা নিয়ে আর সামনের দিকে আগানো পসিবল ছিল না। তখন ওনারা কি করেছেন, একটা জায়গায় দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর ওইটাকে মেরামত করার চেষ্টা করছেন। আর বরযাত্রী যারা ছিলেন সাথে, তাদের প্রত্যেকের বাড়ি তো আশেপাশেই। তো ওনারা দেখলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখানে তারা দাঁড়িয়ে থেকে কি করবেন। এর মধ্যে অনেকেই কি করেছেন, ওই বরের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা চলে গেছেন। সবার বাড়ি তো কাছাকাছি আর কি, ওই গ্রামেরই তো বাসিন্দা আশেপাশের। আর বরযাত্রীর সাথে কয়েকজন রয়ে যান, আর বেহারা তো আছেনই। তো মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে ওই জিনিসটা মেরামত করার জন্য। এখন আধা ঘন্টার যেই সময়টা লেগে গেল, এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে সন্ধ্যার যে সময়টা ওনারা চিন্তা করে এসেছিলেন যে মাগরিবের আজানের আগে ওনারা পৌঁছে যাবেন, সেটা কিন্তু আর হলো না, কারণ আধা ঘন্টা এখানে নষ্ট হয়ে গেল। তো ওনারা ওখান থেকে রওনা দিয়েছেন ঠিকঠাক মতোই, ইতোমধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। তো ওনারা যেই পথটা দিয়ে যাবেন, পথিমধ্যে
একটা শ্মশান ছিল, এখন সেটা নাই। আর এবং শ্মশানের কাছে একটা বড় নারিকেল গাছ ছিল, যেটা অবশ্য এখন নাই। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকেই বিভিন্ন সময় ভয় টয় পেয়েছেন, কারো পিঠে থাপ্পড় দিত, কারো মাছ কেড়ে নিত, আবার কখনো পরিচিত লোকের রূপ ধরে সামনে আসতো। এরকম ছোটখাটো ঘটনা হর হামেশা ওখানে ঘটতো। এটা কিন্তু আব্দুর রহিম মিয়া জানতেন আর কি। তো উনি বলছিলেন যে জায়গাটা তো ভালো না, একটু দ্রুত পার হওয়া প্রয়োজন। তখন অন্যরাও সম্মতি দেন যে একটু দ্রুত পার হয়ে যায়, কারণ মাগরিবের আজান কিন্তু হয়ে গেছে ততক্ষণে। ওনারা দ্রুত ওই জায়গাটা পার হয়ে যাচ্ছেন, ইতোমধ্যে হঠাৎ করে হয় কি, একটা ঘূর্ণি বায়ুর মতো, ওই বানকুরালির মতো একটা জিনিস সৃষ্টি হয়, এবং ওই জিনিসটা তাদের প্রত্যেকেরই গায়ে লাগে এবং পালকিতেও লাগে। তারপর ওই জিনিসটা আবার মনে হলো অন্যদিকে চলে গেল। আর পালকির যে মানে মানে এটা কি আমরা যেটা বলবো যে ওজন, সবই ঠিক ছিল। ওজন বাড়েও নাই, বাড়লে তো তাদের উপর চাপ সৃষ্টি হবে, সেরকমও না। আবার ওজনটা হালকাও হয়ে যায় নাই, সবকিছু স্বাভাবিক। তো ওনারা হেঁটে যাচ্ছেন ঠিকঠাক মতো, পৌঁছেও যান যথারীতি তারাপুর গ্রামে। এখন বউ আসছে, বউকে তো পালকি থেকে নামাতে হবে। নামানোর জন্য আমাদের যেই বাংলাদেশে যেই রীতিনীতিগুলো ফলো করা হয়, মিষ্টি মুখ করিয়ে পালকি থেকে নামানো হবে। তখন কিন্তু বাড়ির অন্যান্য মহিলারা উপস্থিত বউকে বরণ করার জন্য। ওই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে পালকি নামাবেন কাঁধ থেকে, ওদিকে বাড়ির ভদ্র মহিলারা উপস্থিত, বাচ্চা কাচ্চারা উপস্থিত, নতুন বউকে বরণ করবেন। ওই সময় হঠাৎ করে আব্দুর রহিম মিয়া সহ অন্যদের কাছে মনে হলো যে হঠাৎ করে এই পালকিটা হালকা হয়ে গেল। এতক্ষণ কিন্তু ভারী মনে হচ্ছিল স্বাভাবিকভাবে, যেরকম ভারী আগেও ছিল, কিন্তু বউ নামার আগেই ওনারা তখনও কাঁধ থেকে পালকি নামান নাই। মনে হলো পালকিটা হালকা হয়ে গেল, মনে হলো পালকির ভিতর কিছু একটা বসা ছিল, ওটা নেমে গেছে। তো ওনারা আবার একটু চিন্তা করলেন বা একজন তাকিয়ে দেখলেন যে পালকির ভিতর থেকে কেউ নেমেছে কিনা। না, পালকি তো নামে নাই, পালকি তো ওনারা নামান নাই, পালকির থেকেও কেউ নামে নাই। তো ওনারা পালকি নামান, পালকির দরজা খুলে সবাই তো হতভম্ব হয়ে যান, পালকির ভিতরে কেউ নাই। নতুন বউ কোথায় গেল? চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এদিকে ওই নতুন বউয়ের সাথে নতুন বউয়ের কয়েকজন আত্মীয় স্বজন আসছিলেন, তারাও তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আরে আমাদের মেয়ে কই? তখন ওই যে আব্দুর রহিম মিয়া, উনি সকলকে বলেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, ঘটনা একটা ঘটছে, এবং ঘটনাটা ঘটছে ওই নারকেল গাছের ওখান থেকে। যেই বানকুরালির বাতাসটা আপনাদের গায়ে লেগেছিল, ওটা আসলে বানকুরালি ছিল না, নিশ্চয়ই ওইখান থেকে একটা অঘটন ঘটছে, বউকে নিয়ে গেছে। এখন যে কোনো মূল্যে আমাদেরকে এই নতুন বউকে উদ্ধার করতে হবে। এখন কি করা যায়? তো ওই ছেলের একজন আত্মীয় ওখানে ছিলেন, উনিও আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো উনি বললেন যে আমার একজন ওস্তাদ আছে বোয়ালমারিতে, বোয়ালমারি কিন্তু ফরিদপুরের একটা উপজেলা, বোয়ালমারিতে আমার একজন ওস্তাদ আছে, উনি এই ধরনের অনেক কাজ জানেন, এরকম কাজ উনি করেছেনও, জিনে কাউকে নিয়ে গেলে আল্লাহর রহমত উনি ফেরত নিয়ে আসছেন। তো আমি এত বড় কাজ জানি না, দ্রুত ভ্যান রেডি করো, এক্ষুনি বোয়ালমারি যাব। তো ওখান থেকে দ্রুত ভেতরের রাস্তা দিয়ে, এখন যেরকম আমরা দেখি মাঝকান্দি দিয়ে, তারপরে এই ভিতর দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে, তখন কিন্তু ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ছিল, যেটা এখনো আছে। তো ভেতর দিয়ে দ্রুত উনি ভ্যান নিয়ে রওনা দেন বোয়ালমারিতে। তো বোয়ালমারিতে গিয়ে তখন ওনার ওস্তাদকে পেয়েও যান, তারও অনেক বয়স হয়ে গিয়েছিল, তাকে সব কথা বলা হয়। বলার পরে ওনার ওস্তাদ সাথে সাথে তার অনুগত কয়েকজন জিনকে বলেন যে আমি মেয়ের খবর নেওয়ার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি, আর আমি ওই ছেলের বাড়িতে যাচ্ছি, আমি যেতে যেতে তোমরা দ্রুত তথ্য নিয়ে আসো, ওই মেয়েটাকে উদ্ধার করতে হবে। তো উনি কি করেছেন, ওনার ছাত্রের সাথে ভ্যানে করে রওনা দিয়েছেন, আর এদিকে উনি কিন্তু ওনার জিনদেরকে ছেড়ে দিয়েছেন তথ্য সংগ্রহ করার জন্য। তারপর ওই যিনি বুজুর্গ ব্যক্তি মানে ওস্তাদ যিনি, উনি তো তার ছাত্রের সাথে চলে আসেন এই বাড়িতে।
তো উনি যখন আসেন রাত ওই সময়ের প্রেক্ষাপটে রাত প্রায় 11টা বেজে গেছে। আর 1972 থেকে 75 সালের মধ্যে, কারণ সময়টা কিন্তু এইরকম ছিল আর কি, আব্দুর রহিম মিয়া যেরকম বলেছেন মহান মুক্তিযুদ্ধের পর এরকম একটা সময় হতে পারে, যদি উনি এক্সাক্ট সাল বলতে পারেন, আনুমানিক সাল বলেছেন আর কি, এরকম হতে পারে। তো ওই সময় তো আসলে এই গ্রামগুলো ছিল বিদ্যুৎবিহীন, সন্ধ্যার পরে অনেকে ঘুমিয়ে পড়তেন। এখন এই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওই বাড়ি সহ আশেপাশের বাড়ির লোকজনের তো ঘুম নাই। তো রাত 11টা দিকে উনি আসেন, আসার পর উনি আরো বিস্তারিত শোনেন এবং উনি বলেন যে আমাকে একটা ঘর দিতে হবে, আমি একটু বসে আমি আমার জিনদের সাথে কথা বলি, দেখি ওরা কি তথ্য সংগ্রহ করলো। তো উনি ওনার ছাত্র সহ আরো কয়েকজন মিলে একটা ঘরে যান। ঘরে গিয়ে উনি কি তথ্য সংগ্রহ করতে পারলেন সেটা আসলে সবাইকে বলার জন্য মূলত ঘরে গিয়েছিলেন। তো ঘরে যাওয়ার পর কিছু আমল করেন। তো ওই সময় আসলে জিনেরা এসে কি বলেছে এটা কিন্তু ওই ঘরে উপস্থিত অন্য কেউ শুনতে পায়নি। তো উনি নিজেই কথা বলছিলেন আর কি, কিন্তু তার কথা শোনা যায়, কিন্তু জিনদের কথা শোনা যায় না। এরপরে ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে ঘটনা যেটা হয়েছে সেটা আব্দুর রহিম যিনি বেহারা উনি যেটা বলেছেন সেটাই ঠিক, ওই জায়গাতেই এই ঘটনাটা ঘটছে, ওই মেয়েটাকে নিয়ে গেছে। তো জিনেরা এসে যে তথ্যটা দেয় সেটা এরকম যে ওই সময় যখন ওই বেহারারা পালকি নিয়ে দিক দিয়ে যাচ্ছিলেন তখন জিনেদের আর একটা দল ওই দিক দিয়ে যাচ্ছিল, সেই দলেও একজন বর ছিল, মানে বরের বেশে ছিল, ওরা আর একটা এলাকায় বিয়ে করতে যাচ্ছিল। তখন এই যে বরটা এটা এতটাই দুষ্ট ছিল, সে এইখানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়ে যায়। তখন তার সাথে থাকা অন্য যারা ছিল তারা নিষেধ করে যে না, আমরা তো একটা কাজে যাচ্ছি, আর এখন ওই জায়গাতে তো আমাদের গোত্রেরই আর একটা মেয়েকে কনে সাজানো হয়েছে, এখন কিন্তু অন্য চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। কিন্তু এই জিনটা এতটাই দুষ্ট ছিল, সে তার অনুগত আর একটা জিনকে বলে, সে তার বন্ধু ছিল আর কি, বলে যে এই মেয়েটাকে দ্রুত তুলে নিয়ে চলে যাও, আমি বিয়ে করতে এখন যাব না, আমি এই মেয়েকে বিয়ে করব। তখন কি হয়, সকলের অসম্মতিতেই ওই যে দুষ্টু বর যে তার যে বন্ধু জিন, সে কি করছে, এরকম বানকুড়ালির রূপে এই মেয়েটাকে নিয়ে চলে গেছে। আর নিয়ে যাওয়ার পর এইটা ওদের এলাকাতেই আছে, এটাও বলে দেয় জিনেরা যে ওটা ওদের এলাকাতেই আছে, আমরা তথ্য সংগ্রহ করছি, দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই। তখন জিনেরদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করার পর উনি তো এগুলো সবাইকে বলে দেন এবং এটাও বলেন চিন্তা করেন না, ইনশাল্লাহ খুব দ্রুতই এই সমস্যার সমাধান করব। এরপর ওই যে যিনি বুজুর্গ ব্যক্তি উনি কি করেছেন, উনার দুইজন শিষ্য জিন, এর মধ্যে একজন খুবই শক্তিশালী ছিল এবং খুব একরোখা টাইপের জিন ছিল, মানে সে যেমন ভালো ছিল এবং খুবই একরোখা টাইপের ছিল, সে এক কথা দুইবার বলতে পছন্দ করত না। এরকম বদমেজাজি এবং ন্যায় নীতিতে অটল এরকম একটা জিনকে সাথে আরেকজনকে দিয়ে পাঠায় এই যে যেই দুষ্টু জিনটা এই মেয়েটাকে তুলে নিয়ে গেছে তাদের এলাকায়। তো ওরা তো ওখানে গিয়েছে, যাওয়ার পর দেখা গেল যে সেখানে এই দুষ্টু জিনগুলা আছে আর কি এক জায়গায়। তা এদেরও আবার একজন মুরব্বী টাইপের সর্দার আছে। তো এরা প্রথমে দুইজন গিয়ে ওই সর্দারকে বলে যে তোমাদের গোত্রের এই জিনটা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, আমাদের এলাকার একটা মেয়েকে সে এইভাবে তুলে নিয়ে গেছে, এটা তো ঠিক না, এক্ষুনি এই মেয়েটাকে ফেরত দিতে হবে। তো ইতোমধ্যে ওই যে সর্দার যিনি, তিনি আসলে এই ব্যাপারটা অবগত হয়েছেন যদিও বা যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো উনি বলছেন যে হ্যাঁ, বিষয়টা তো আমি শুনছি, বিষয়টা তো ঠিক হয় নাই, কিন্তু ওই মেয়েটাকে তুলে এনে তো এই জিনটা বিয়ে ইতোমধ্যে করে ফেলছে, এখন কি করণীয়? তখন ওই জিনেরা বলছে যে এইভাবে বিয়ে হয় না কখনো, এই বিয়ে বাতিল, ওই মেয়েটাকে এক্ষুনি
আমাদের হাতে হস্তান্তর করেন। এই কথা বলতে বলতে হয়েছে কি, এই যে এই দুষ্টু জিনটা, মানে যে আসলে মেইন কালপ্রিট, এ হই হুল্লোড় করতে করতে সামনে চলে আসছে। এই দেব না, যা খুশি তাই কর, দেখি কি করতে পারিস, এরকম করে তিরিং মিরিং করা শুরু করছে আর কি, হুমকি ধামকি দেওয়া শুরু করছে আর কি। তো ওই সময় এই যে যিনি, এই দুইজন জিনের মধ্যে যে খুব কড়া মেজাজের যে জিনটা ছিল, সে কি করেছে, খপ করে ওর মাথা, মানে গলা আর কি, মানে মাথার নিচে গলাটা চেপে ধরেছে, মানে চেপে ধরে আর এক হাত দিয়ে এক টানে মাথা ছিঁড়ে ফেলেছে ওইটার। আর যখনই মাথা ছিঁড়ে ফেলেছে, অন্যান্য জিনেরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিছে। তখন ওই সর্দার বলছে যে বাবারা, যা করছো করছো, অন্যায় করছো, ওর শাস্তি পেয়েছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তোমাদের মেয়েকে তোমরা নিয়ে যাবা, কিন্তু আমরা এইভাবে এই পদ্ধতিতে তোমাদেরকে দিতে পারবো না, এইটা আমরা এইভাবে দিতে পারি না, তোমাদেরকে সরাসরি হস্তান্তর করতে পারি না, তোমাদের মেয়েকে তোমরা ফেরত পাবো, আমি কথা দিলাম। এখন কিভাবে দেবে? বলে যেখানে মেয়েটি হারিয়ে গিয়েছিল বা যেখান থেকে তাকে অপহরণ করা হয়েছিল, তোমরা সেখানে চলে যাও এবং সেখানে এই মেয়ের এবং তার যে হাজবেন্ড, যার সাথে বিয়ে হয়েছে, মানে মানুষ হাজবেন্ড, তাকে যেতে বলো, ওইখানে আমরা এই মেয়েটাকে ফেরত দেবো, এটা আমি কথা দিলাম। তখন ওই জিনেরা, দুইজন জিন যারা গিয়েছিলেন, তারা সাথে সাথে ফেরত চলে আসেন এবং এসেই ওই যে বুজুর্গ ব্যক্তি, ওনাকে বলেন যে আপনারা দ্রুত ওই জায়গাটাতে যান, ওই শ্মশানের ওখানে যে নারিকেল গাছ, ওখানে যান, ওখানে মেয়েটাকে ওরা ফেরত দিবে। ওনারা সাথে সাথেই ওখানে যান। তো যখনই ওখানে গিয়েছেন, ধপাস করে কিছুর একটা পোড়ার শব্দ হইল ওনারা যাওয়ার পরে। তো ওই যে নারিকেল গাছের পাশেই একটা ঢালের মতো জায়গা ছিল আর কি, ওখানে একটু নরম মাটি ছিল আর কি, তো ওইখানে কিছু একটা পড়েছে। তো দ্রুত ওনারা ওইখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই মেয়েটা। তবে বিয়ের সময় তার পরনে যে শাড়িটা ছিল, এখন সে শাড়ি নাই, কালো রঙের একটা ভিন্ন ধর্মী শাড়ি তাকে পরানো হয়েছে। তো যাই হোক, তাকে ওখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসা হয়, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি আসলে কি দেখেছিলে ওইখানে যাওয়ার পরে। তো ওই মেয়েটি বলে যে ওই পালকির মধ্যে সে বসেছিল, হঠাৎ করে দেখে পালকির মধ্যে বেটে আকৃতির কালো কুচকুচে একটা অবয়ব, এবং ওই অবয়বটা খপ করে তার হাত টেনে ধরেছে। এরপরে তার আর কিছু মনে নাই। তার যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটা বিশাল ঘরের মধ্যে আছে, ঘরটা মানে আলো না অন্ধকার না এরকম একটা অবস্থা আর কি, এবং ওই ঘরের মধ্যে একটা বড় চৌবাচ্চার মতো আছে, সেটাতে পানি রয়েছে। আর ওই পানিটা স্বাভাবিক পানির যে রংটা হয় এরকম না, মনে হচ্ছে এটা কালো না নীল, কারণ ঘরটা তো একটু আবছা আলো ছিল, ওইটাতে আসলে এই পানির রংটা সে ভালো করে বুঝতে পারেনি। তারপর সে দেখে ওই ঘরের মধ্যে লম্বা লিকলিকে ৩-৪ জন নারী অবয়ব, প্রত্যেকের পরনে সাদা শাড়ি, তবে মাথায় ঘোমটা দেওয়ার চেহারাটা বোঝা যাচ্ছে না। এই নারী অবয়ব আছে, এই নারী অবয়বগুলো তাকে ধরে ওই চৌবাচ্চার মধ্যে রাখলো, তাকে গোসল করালো এবং তার যেই বিয়ের শাড়িটা ছিল এটা পরিবর্তন করে আর একটা শাড়ি পরিয়ে দিল। এরপরে আর একটা অবয়ব আসে, এই অবয়বটাও বেশ লম্বা লিকলিকে, সে ছোট্ট একটা হাফ প্যান্টের মতো কিছু একটা পরা, তার মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে মানুষ যদি মানে কঙ্কাল হয়ে যায়, এই কঙ্কালের উপরে যদি চামড়া থাকে কেমন হয়, একদম মুখে কোনো মাংস না থাকলে কেমন হয় ওই রকম। আর তার মুখে কোনো দাঁত নাই, আর কান দুটো খুব ছোট ছোট, মনে হচ্ছে ওখানে কানই নাই, এমন একটা অবস্থা। আর মাথায় কোনো চুল নাই, এইরকম একটা ভয়ঙ্কর অবয়ব, লিকলিকে অবয়ব তার কাছে আসে। এরপরে তার কিছু মনে নাই। তারপর সে তো জ্ঞান ফেরার পরে দেখতেছে সে এখানে। তো যখন মেয়েটিকে সকলে ফেরত পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে সাথে সাথেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া পসিবল হয়েছিল, আর জিনেরাও দিয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে কতটা দুষ্টু হলে এই ধরনের কাজ করা সম্ভব, যে সে যাচ্ছিল আর এক জায়গায় বিয়ে করতে, তার গোত্রের মানে জিনেদের মধ্যেই যেই মানে মেয়ে জিন আছে তাকে বিয়ে করার জন্য যাচ্ছিল, প্রতিমধ্যে মানুষের গোত্রের এই নারী অবয়বকে দেখে তার পছন্দ হয়েছে, মানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে, তাকে সে তুলে নিয়ে গেছে। তাকে তুলে নিয়ে
সে বিয়েও করছে। আর এই ধরনের বিয়ে তো হয় না, কারণ ওই মেয়েটা তো অচেতন, এইভাবে তো আর বিয়ে হয় না, বললেই তো আর হয়ে যায় না। তো এরপরে কিন্তু এই যে অন্য দুইজন জিন গিয়ে একজন তো ওইটাকে মেরেই ফেলছে, তারপর তো মেয়েটাকে ফেরত দিয়ে গেল। তো আল্লাহর রহমতে পরবর্তীতে ওই মেয়ের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, একবারের জন্য চিন্তা করুন যে অনেক সময় আমরা আমাদের এমন কিছু দুষ্টু বন্ধু থাকে যাদের কোনো অপকর্ম করার জন্য, মানে বন্ধু বলেছে করতে হবে, এটা ভালো কি খারাপ এই চিন্তা করি না। যেমনটা করেছিল ওই দুষ্টু জিনের আর একটা বন্ধু জিন, তাকে বলেছে, সেই অপকর্মটা করেছে, তাদের সাথে অন্য যে জিনেরা ছিল তাদের কথা কিন্তু শোনে নাই। এরকম কাজ কিন্তু আমাদের দ্বারাও ঘটে। আমাদের বন্ধুরা বলছে, আমরা করছি, বন্ধু বলছে বলে কথা, এটা ভালো কি খারাপ এটা আমরা চিন্তা করি না। কিন্তু পরকালে এটা বলে কি আমরা আল্লাহর কাছে পার পেতে পারবো যে বন্ধু বলেছে করছি, আল্লাহ তুমি আমার বন্ধুকে ধরো? কারণ আমাদের তো বিবেক বোধ রয়েছে, তো বললেই যে আমরা সেটা করব বিষয়টা এরকম নয়। সেটা যদি ভালো হয়, শরীয়তসম্মত হয়, সেটা আমরা করব, করলে আমারও সওয়াব হবে, আমার বন্ধুরও সওয়াব হবে। আর যদি এই ধরনের কোনো অপকর্ম করার মাধ্যম দিয়ে এমন কোনো ফিতনা সৃষ্টি হয়, আর এই ফিতনা সৃষ্টির মাধ্যম দিয়ে যত মানুষ অপকর্মে লিপ্ত হবে, সবকিছুর গুনাহ কিন্তু আমাদের উপর আসতে থাকবে। এই জন্য কারো প্ররোচনায় কোনো অন্যায় কাজ করার আগে আমরা শতবার চিন্তা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আব্দুর রহিম মিয়া এখনো জীবিত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। বয়স তার 70 প্লাস হলেও এখন উনি যথেষ্ট ভালো আছেন, মানে শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, শেষ হয়ে গেল আমাদের উইন্টার হরর কার্নিভাল উইথ রবির তৃতীয় আয়োজনের শেষ ঘটনা। আর এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা এবার শীতকালীন আয়োজনটা শেষ করলাম। ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা পেলে এবারের শীতটা আমাদের দারুণ আনন্দের সাথেই কাটবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের যেই তিনটা এপিসোড আমরা করেছি, আশা করছি এই ভুলগুলো যদি ভুল পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা কিছু সফলতা, কৃতিত্ব সব আপনাদেরকে দিতে চাই, আর যত সমস্যা, যত ভুল সবকিছু আমার উপরেই নিতে চাই। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ দীর্ঘ একটা সময় যেন আপনাদেরকে এভাবেই ভৌতিক আনন্দ দেওয়ার তৌফিক আমাকে দান করেন, এবং সেই সাথে আমাদের আফনান দা হরর ওয়ার্ল্ডের যেন আরো উত্তর সমৃদ্ধি ঘটে। আল্লাহর কাছে এই কামনা করি। আশা করছি আমাদের এই পথ চলায় বরাবরের মতো ইনশাল্লাহ আপনারা সবসময় সাথে থাকবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রবি ভাইকে, যিনি তার অনবদ্য কিছু ঘটনার মাধ্যম দিয়ে আপনাদের মন জয় করতে পেরেছেন। আশা করছি ওনার আরো ঘটনা আমরা সামনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দা হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে বৃহস্পতিবার 132তম এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগত।